যারা ইতিমধ্যে এসেছেন এবং পেছন দিকে দাঁড়িয়ে যারা মঞ্চের বাদিকে দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা চেয়ারে বসে পড়ুন। আমাদের প্রথমে আমি সকলকে এখানে যারা উপস্থিত হয়েছেন ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। তার কারণ খুব অল্প নোটিশে 116 বিধাননগর বিধানসভার সমস্ত কর্মী, সমস্ত পৌরসভার যারা দায়িত্বে আছেন, এখন বর্তমানে কোঅর্ডিনেটর আছেন কিংবা যেখানে কোঅর্ডিনেটর নেই, যারা দায়িত্ব নিয়ে কাজ করছেন, তাদের সবাইকেই আমরা ডেকেছিলাম আজকে মিটিংয়ে। আপনারা জানেন যে আমাদের আর কিছুদিনের মধ্যেই নির্বাচনের দিন ঘোষণা হবে, এই মাসের মধ্যেই। কিন্তু নির্বাচনের দিন যদি ঘোষণাও আমাদের এখনও যদি এই সাউন্ডটা কে, তোমরা সাউন্ডটা বারবার প্রবলেম করো, সাউন্ডটা কে, সাউন্ডটা ঠিক করো। ঠিক আছে, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? এখনো শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছেন তো? যে কারণে আমরা মিটিংটা ডেকেছি আপনারা জানেন, দলের নির্দেশ আপনারা জানেন যে নির্বাচন আমাদের আছে। আমাদের মাননীয় পার্টির সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন, যিনি আমাদের তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, তার নির্দেশে আপনারা জানেন বিভিন্ন কর্মসূচি আমরা আমাদের দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে। কিছুদিন আগে দিদির বাড়িতে একটা মিটিং হয়েছিল, আমাদের সকলকেই ডেকেছিল। আমাদের লাগাতার কর্মসূচির কথা দলনেত্রী বলেছেন যে আমাদের প্রত্যেককেই, যারা বিধানসভায় আমাদের আপনারা আছেন, এখানে অনেকেই আমাদের মধ্যে আছেন যারা নেতৃত্ব আছেন, সকলের নাম বলতে গেলে অনেক বড় নাম হয়ে যাবে, কিন্তু সকলেই আমাদের খুব গুরুত্বপূর্ণ। এখানে আমি মনে রাখি যে পার্টির প্রথম থেকে বহু মানুষ আমাদের সঙ্গে আছে, পরবর্তী সময় বহু মানুষ আমাদের সঙ্গে এসছেন। আমরা কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল কংগ্রেসটা আমরা করি। তার কারণ আমরা মনে করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমন একজন ব্যক্তিত্ব, তিনি এমন একজন নেত্রী, তিনি সারা ভারতবর্ষে তিনি যে আন্দোলন বিভিন্ন সময় করেছেন, সারা ভারতবর্ষের মধ্যে তিনি অন্যতম একজন নেত্রী, এবং বাংলার তিনি মুখ্যমন্ত্রী, এবং বাংলার মুখ্যমন্ত্রী শুধু তিনি তাই নয়, সারা ভারতবর্ষের মানুষ তাকে প্রতিবাদী চরিত্র রূপ হিসেবে জানে। আমাদের সরকার তার নেতৃত্বে 10 বছর পরিচালনা চলছে আমাদের। একদিকে আমরা বিরোধী পার্টি একটা সময় দীর্ঘদিন ধরে ছিলাম, তারপরে তিনি দলের নেত্রী, তিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং এই মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি আপনারা জানেন বিশেষ করে এই রাজ্যের যে উন্নয়ন, সেই উন্নয়নকে তিনি যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, আজকে এটা সকলেই বুঝেছেন যে গরিব মানুষ যারা আছেন, যারা মধ্যবিত্ত আছেন, যে মাননীয় মুখ্যমন্ত্রী যখন দায়িত্ব নিয়েছিলেন তখন রাজ্যে বিশেষ করে যে অবস্থা ছিল, 34 বছর বাম ক্ষমতা এখানে ছিল, সেই বাম ক্ষমতার অবসানের পেছনে
মাননীয় মুখ্যমন্ত্রীর অনেক ভূমিকা আছে। আজকে নন্দীগ্রামের আন্দোলন থেকে, সিঙ্গুরের আন্দোলন থেকে শুরু করে, ছোট আঙারিয়ার আন্দোলন থেকে শুরু করে তিনি যেভাবে নেতৃত্ব দিয়ে, বিশেষ করে তার ২৬ দিনের অনশন সারা ভারতবর্ষে, কেন ভারতবর্ষের বাইরের মানুষে জানে তিনি এই সরকারকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। এই সরকারকে তিনি প্রতিষ্ঠিত করবার পর তিনি যেভাবে কাজ করেছিলেন, যেভাবে তিনি কাজ করছেন বর্তমানে, আমি আজ নিজে গর্ববোধ করি তার ক্যাবিনেটের একজন সদস্য হিসেবে। আমি দেখেছি তিনি যেভাবে কাজ করছেন, সেটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের। তাই বলি, আজকে একটা শক্তি, যে শক্তিটা আপনারা জানেন একটা অশুভ শক্তি, তারা বিশেষ করে বাংলাকে একটা বিভাজনের জায়গায় আনবার এবং নানাভাবে তারা এই সরকারটাকে ফেলবার একটা বড় ষড়যন্ত্র করছে। আমি মনে করি কোনো ষড়যন্ত্রেই কাজ হবে না। তার কারণ তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল আপনাদের মতো সাধারণ কর্মী, সাধারণ মানুষের আশীর্বাদ, সাধারণ মানুষের শুভেচ্ছা, সাধারণ মানুষের ভরসার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস হয়েছিল। তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেত্রী আছেন, বেশিরভাগই নেতা নেত্রী যারা গ্রাস লেভেল থেকে উঠেছে, যারা দীর্ঘদিন আন্দোলনের মধ্যে দিয়ে উঠেছে, দীর্ঘদিন লড়াইয়ের মধ্যে দিয়ে উঠেছে। আমরা মনে করি আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকেও আমরা দেখেছি কোনোদিন তিনি কারোর সঙ্গে কোনোদিন আপোষ করেননি। তিনি আপোষ করেননি, আপোষ কখনো শেখাননি। আমি ওনাকে যত দেখি তত ভাবি যে যেভাবে তিনি এই বয়সেও যেভাবে পরিশ্রম করছে এবং বাংলার জন্য তিনি ভাবছেন, অন্য কোনো নেতা নেত্রী এইভাবে তারা বাংলার জন্য ভাবিনি, কোনোদিন ভাববে না। তার কারণ মমতা ব্যানার্জি এমন একজন নেত্রী যিনি কারোর সঙ্গে আপোষ করে না কখনো। সাধারণ মানুষের তিনি কথা বলেন, সাধারণ মানুষের মতো জীবনযাপন তিনি করেন। আমরা আজকের দিন আমাদের শপথ নেওয়ার দিন। তার কারণ নির্বাচন ঘোষণা হয়তো ৪-৫ দিনের মধ্যে হয়ে যাবে, কি ৬-৭ দিনের মধ্যে হয়ে যাবে। সে ঘোষণা যখন হবে, নির্বাচন তো আমাদের করতেই হবে, হবেই, এটা সবাই আমরা জানি। আমি আপনাদের কাছে আজকে ডেকেছি এই কারণে, আমাদের এমন কোনো বড় হল নেই যে হলের মধ্যে আমাদের কর্মীদের একটা মিটিং করবার মতো বড় জায়গা নেই। তার কারণ আমরা যদি একদিনেরও নোটিশ করি, ৩-৪ হাজার লোক আমাদের একদিনের নোটিশের মিটিংয়ে আমাদের হয়ে যায়, এটা আমাদের গর্ব, এটা আমি গর্ববোধ করি। তার কারণ আমাদের কর্মীরা খুব সজাগ থাকে। আমি গর্বিত এই ১১৬ বিধাননগর বিধানসভায় সকলের কাছে আমি গর্বিত। তার কারণ আমি দেখেছি যখন কোনো একটা মিটিং করতে হবে, মিছিল করতে হবে, কোনো একটা প্রবলেম হয়েছে, সঙ্গে সঙ্গে যদি অর্গানাইজ করি, সঙ্গে সঙ্গে তারা উপস্থিত হয়ে চলে আসে। এটা কিন্তু খুব বড় ব্যাপার। আর সকলের লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে আমরা এই জায়গাটা, এই বিধানসভা কেন্দ্র বহুবার বহু রকমভাবে নানাভাবে ডিস্টার্ব করার চেষ্টা হয়েছে, কিন্তু আপনাদের সততা, আপনাদের পরিশ্রম, আপনাদের কাজের বিনিময়ে আজকে আমরা, গতবারও বলা হয়েছিল যে এই সিটটা আমরা নাকি হেরে যাব, কিন্তু আপনারা যে লড়াই করেছেন, আপনারা যে সংগ্রাম করেছেন, এখানকার মানুষ, এই কেন্দ্রের যে মানুষ যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, আমরা আবার নির্বাচিত তৃতীয়বারের জন্য এখানে, আমিও যেমন তৃতীয়বারের জন্য হয়েছি, সরকারও তৃতীয়বারের জন্য সরকার এখানে হয়েছে। আবারও আজকের দিনে বলি, তৃতীয়বারের জন্য মমতা ব্যানার্জি সরকারও হবে, আর এই সিটও আমরা জিতব, এটা আমরা বিশ্বাস। যে যতই চিৎকার করুক, যে যতই বড় বড় কথা বলুক, বাইরে থেকে কেউ এসে বড় বড় বাংলা সম্পর্কে বলবে, বাংলার একটা নিজস্ব মর্যাদা আছে, বাংলার একটা নিজস্ব কৃষ্টি আছে, বাংলার একটা নিজস্ব সংস্কৃতি আছে। বাংলা সংস্কৃতিকে যদি কেউ মনে করে মাটিতে নামিয়ে দেবে, কিংবা কেউ যদি মনে করে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে মমতা ব্যানার্জিকে ডায়াসে ডেকে নিয়ে গিয়ে অপমান করবে, বাংলার মহিলারা সেটা কখনো মেনে নেবে না, কখনো মেনে নেবে না। বাংলার সমাজ সম্পর্কে অনেকেই হয়তো, আমি বলবো বাইরে থেকে যারা আসছেন তাদের ধারণা কম আছে। সেদিন যেটা হয়েছিল, যে ঘটনা, নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৫তম জন্মদিন প্রত্যেকে আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি, প্রত্যেকে আমরা শ্রদ্ধার সঙ্গে, শ্রদ্ধার চোখে দেখি। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বোসের অবদানের কথা আমরা সকলে মনে রাখি। আমরা সেদিনকে যা দেখলাম, ভিক্টোরিয়াতে যে অনুষ্ঠান হয়েছিল,
সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অনুষ্ঠানে প্রাইম মিনিস্টারের উপস্থিতিতে যারা এই কথাটা বলল, সেটা ওই কথাটা ওখানে বলার জায়গা না। ওটা নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন ছিল, এটা মনে রাখতে হবে। এটা অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠান ছিল না। কিন্তু আবার যখন প্রাইম মিনিস্টার যেখানে উপস্থিতি, তিনিও যখন প্রতিবাদ করলেন না, তারও বক্তৃতার সময় কেউ আর অন্য কথা, ওই কথাটা আর কেউ বললেন না। তার মানে ইন্টেনশনালি ওনাকে অপমান করার জন্য এই কথাটা ওখানে বলা হয়েছিল। আমি মনে করি উনি অপমানিত হননি, যারা ওনাকে ডেকে নিয়ে গেছিলেন তারা অপমানিত হয়েছে, এটা আমি মনে করি। বাংলাকে আজকে নানাভাবে অপদস্থ করবার চেষ্টা হচ্ছে, বাংলাকে নানাভাবে বঞ্চিত করবার চেষ্টা হচ্ছে। বাংলার যে প্রাপ্য টাকা, সেই টাকা দিল্লি দিচ্ছে না আমাদেরকে, অথচ মমতা ব্যানার্জিকে নানাভাবে অপদস্থ করানোর চেষ্টা হচ্ছে। আমরা কখনো এটা মেনে নেব না। এখানকার ছাত্র যুবা মহিলা যারা আমরা আছি, কখনো এটা আমরা মেনে নেব না। তার কারণ আমরা মনে করি এটা দীর্ঘ দিনের লড়াইয়ের ফল। আজকে হয়তো দল থেকে আমাদের কেউ কেউ চলে গেছে, আমি কারোর নাম এখানে উল্লেখ করতে চাই না। আমি মনে করি যারা 10 বছর মন্ত্রিত্ব থেকেছে, এখানে সব সুযোগ সুবিধে তারা দল থেকে সমস্ত কিছু নিল, এখন মমতা ব্যানার্জি নাকি এত খারাপ হয়ে গেল, এদেরকে মানুষ চিনবে এবং মানুষ এদেরকে চিহ্নিত করবে। এখনও আমি মনে করছি, যদি মনে করেন কেউ, আমি মনে করি সবাই না, 2-1 জন এখনও আছে। কে কোথায় যোগাযোগ রাখে, কে কোথায় কি বলে, আমরা খবর রাখি। আমরা খবর রাখি না, এটা কেউ মনে রাখবেন না। কিন্তু আমরা বলি, যদি মনে হয় তাহলে মনে রাখবেন, দলে থেকে দলের ক্ষতি আমরা কিন্তু কখনো বরদাস্ত করব না, বরদাস্ত করব না, বরদাস্ত। দলটা অনেক সংগ্রামের মধ্যে দিয়ে এসছে, বহু মানুষের জীবনের মধ্যে দিয়ে, লড়াইয়ের মধ্যে দিয়ে, সংগ্রামের ইতিহাসের মধ্যে দিয়ে আজকে তৃণমূল কংগ্রেস হয়েছে। বহু মানুষ জীবন দিয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য। আজকে তারা গিয়ে পায়ে লুটিয়ে পড়ছে। বাংলা কি এত কমে গেছে নাকি? বাংলা কি এত শক্তি কম নাকি? গিয়ে পায়ে গিয়ে লুটিয়ে পড়ছে, এমন যেন মনে হচ্ছে নিজের বাবা মাকেও কেউ এইভাবে প্রণাম করতে আমি কাউকে দেখে, এমন লুটিয়ে পড়ছে। নিজেদের বাঁচবার জন্য, দলের এরা ভালোর জন্য, নিজেদের বাঁচবার জন্য এরা গেছে, দলের ভালোর জন্য কেউ যায়নি, নিজেদের বাঁচবার জন্য এরা গেছে। জবাব বাংলার মানুষ দেবে, আপনারা দেবেন সবাই। তার কারণ আজকের মিটিংয়ে আমি এই কতগুলো কথা আপনাদেরকে বলবো। যে কথাগুলো আমি বলবো, সেই কথাগুলো আমাদের দলের কথা, নেত্রীর কথা। আমাদেরকে এই নির্বাচন, আমি জানি প্রত্যেকটা নির্বাচন লড়াই, আমাদের রাজনৈতিক সংগ্রাম, পলিটিক্যাল লড়াই আমরা করতে জানি। আমরা কারোর সঙ্গে মারামারি করতে চাই না। আপনারা জানেন বহু মানুষ এখানে আছেন যারা উপস্থিত আছে। 2004-এ পৌর নির্বাচনের কথা জানেন, আমাদের ওপর আক্রমণ হয়েছিল, আমাদের বাড়ি পর্যন্ত আক্রমণ হয়ে গেছে। কিন্তু 2011-তে যখন আমরা ক্ষমতায় এসেছি, কিংবা 2009 আমি যখন বাই ইলেকশনে জিতে এসেছি, আমরা কিন্তু কারোর ঘায়ে কোথাও কোনো জায়গায় টাচ পর্যন্ত করিনি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই কথাটাই বলেছিলেন, বদল আমরা চাই, বদলা আমরা কখনো চাই না। এইটা আপনারা সবাই মনে রাখবেন। কিন্তু আমরা সেই দিন, আপনারা জানেন, মুখ্যমন্ত্রী বলেছিল শহীদদের প্রতি সম্মান জানিয়ে শহীদ বেদে মালা দেবেন আর পাড়ায় পাড়ায় রবীন্দ্রসঙ্গীত চালাবেন। আমরা তাই করেছি। তার কারণ আমরা মনে করি বাংলার কালচার, কৃষ্টি, সংস্কৃতিতে দাঙ্গা হাঙ্গামা, মানুষে মানুষে বিভেদ, মানুষে মানুষের অশান্তি, এটা বাংলার মানুষ আর কিছু না চাক, শান্তিতে বসবাস তারা করতে চায়। বাংলার কালচার বলতে আমরা রবীন্দ্রনাথের কালচারকে বুঝি। বাংলার কালচার বলতে আমরা কাকে বুঝি? নজরুল ইসলামকে বুঝি। বাংলার কালচার বলতে আমরা রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা থেকে স্বামী বিবেকানন্দ থেকে তাদেরকে আমরা বুঝি। এটাই হচ্ছে বাংলার কালচার, বাংলা স্পিরিট। আমরা সব মনীষীদের পুজো করি, সব মনীষীদের জন্মদিন পালন করি। তার কারণ আমরা মনে করি এনারা যে কথাগুলো বলে গেছে, সেই কথাগুলো যদি আমরা সবাই মেনে চলি, আমাদের বাংলায় সব ধর্ম বর্ণের মানুষ আমরা একসাথে বাস করি। আমরা কখনো বিভাজনের রাজনীতি করি না। আমরা বলি প্রত্যেকটা মানুষের অধিকার আছে এখানে বাসবার। এখানে বহু মানুষ আছে, বহু হিন্দিভাষী লোক আছেন যারা বংশ পরম্পর ধরে তারা এখানে বসবাস করে। আমি बोली जो लोग हिंदीभाषी है उन लोग को बहुत बहुत बधाई देता है, क्योंकि हम लोग जानते हैं बहुत दिन से
वो लोग केउ बिहार से आता है, केउ उड़ीसा से आता है, केउ राजस्थान से वंश परम्पर इधर रहते हैं। আমরা মনে করি যারা এখানে দীর্ঘদিন ধরে বাস করে তারা আমাদেরই লোক, এখানে কোনো এইসব আলোচনা হয় না। কিন্তু বাইরে থেকে যারা এসে আসতে পারে, প্রত্যেক মানুষের অধিকার আছে এখানে আসবার। যারা মমতা ব্যানার্জিকে গালাগালি করছে, যারা মমতা ব্যানার্জি পরিবার সম্পর্কে যারা নোংরা নোংরা কথা বলছেন, আমি বলছি এই অধিকার আপনাদের কে দিয়েছে? বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে প্রতিষ্ঠিত করেছে, বাংলার মানুষ মমতা ব্যানার্জি সম্পর্কে জানে। আর আপনারা যেভাবে গালিগালাজ করছেন, যেভাবে কথা বলছেন, আপনাদের পরিবার সম্পর্কে যদি পাল্টা কেউ বলতে থাকে সেটা কি খুব সুখকর হবে আপনাদের কাছে? তাই আমি বলি, নীতির কথা বলুন। আজকে দিল্লিতে আপনারা ক্ষমতায় যখন এসেছিলেন অনেক বড় বড় কথা আপনারা মানুষের কাছে বলেছিলেন। কি বলেছিলেন? আপনারা যদি ক্ষমতায় আসেন, আপনারা বলেছিলেন বছরে 2 কোটি যুবক যুবতীদের চাকরি দেবো, মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে পৌঁছে দেবো। আজকে আমরা লক্ষ্য করে দেখেছি একটা প্রতিশ্রুতি আপনারা রাখতে পারেন। উল্টে বিভিন্ন ব্যাংকিং ইন্টারেস্ট, যেখানে বহু মানুষ আছেন যারা ব্যাংকিং ইন্টারেস্টের মধ্যে দিয়ে যাদের পরিবার চলে, সেই সমস্ত সেভিং ব্যাংকের ইন্টারেস্ট আপনারা কমিয়ে দিয়েছে। আপনারা আসবার পরে নোটবন্দি করেছেন, আপনারা নোটবন্দিতে বহু মানুষ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়েছে। জিএসটি চালু করেছেন, ব্যবসায়ীদের ওপর আপনারা ভীষণভাবে ক্ষতি করেছেন। ব্যবসায়ীরা, সাধারণ মধ্যবিত্ত যারা ব্যবসা করে, এমন জিএসটি চাপিয়েছেন, এমন নোটবন্দিতে তাদের ব্যবসা প্রায় উঠে যাওয়ার মতো অবস্থা হয়েছে। আজকে আপনারা গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছেন, 400 টাকার গ্যাস এখন 800 টাকায় গ্যাসের দাম হয়ে গেছে। প্রতিদিন প্রতিনিয়ত আপনারা মধ্যবিত্ত সংসারে আগুন লাগাচ্ছেন। আপনারা ডিজেল পেট্রোলের দাম 100 টাকায় নিয়ে চলে যাচ্ছে। আর ডিজেল পেট্রোলের দাম বাড়া মানে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। সমস্ত জায়গায় যেখানে মানুষ চাকরি করত, রেল থেকে বিমা থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে যখন মানুষ চাকরি করতো, যে সমস্ত জায়গায় আজকে মানুষের চাকরি সেখান থেকে চলে যাচ্ছে। পোস্ট অফিস থেকে লোক চলে যাচ্ছে, রেল থেকে বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে, রেলকে বিমাকে বেসরকারীকরণ করে দিচ্ছেন। মানুষ কোথায় আজকে যাবে? আর লম্বা চড়া বড় বড় কথা বলছেন সোনার বাংলা তৈরি করব। আর কোনো বাংলা তৈরি করতে পারবে না। তার কারণ আপনারা যেটা করছেন, কিছু মিডিয়াকে আপনারা কিনে নিয়েছেন, কিছু সংবাদ মাধ্যমকে আপনারা কিনেছেন, আর সংবাদ মাধ্যমকে নিয়ে একটা মিডিয়া তৈরি করছেন। এটা সবাই বোঝে। নির্বাচন হোক, কোন নির্বাচনে এখনো কত কিছু করবার পরও, এত এক্সিট পোল, এত কিছু করবার পরও এখনো মমতা ব্যানার্জিকে কেউ হারাতে পারেননি। তার কারণ মমতা ব্যানার্জির সঙ্গে মানুষ আছে। অত সহজ ব্যাপার না। কিছু দল থেকে যারা বেরিয়ে গিয়ে একটা, আপনাদের শক্তি কোথায়? ভাড়া করা কতগুলো লোককে নিয়ে গিয়ে ভাবছেন হয়তো ওখানে দখল করবেন, অত সহজ না। এই দলের মেন লোকটা হচ্ছে মমতা ব্যানার্জি, যিনি হচ্ছেন ম্যারাডোনা। ম্যারাডোনা এই মাঠে এসেছিল, এইখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে ম্যারাডোনা ছিল। আর এখানে আমি বলছি মমতা ব্যানার্জি আমাদের দলের ম্যারাডোনা। তাই বলি, মমতা ব্যানার্জি যে দলে নেতৃত্ব দেয় সেই দলটাকে মনে রাখবেন, সেই দলটা একাই 100 এবং প্রত্যেকে আমরা তার নেতৃত্বে চলি। ক্ষোভ থাকতে পারে, দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, সেইটা দলের ভেতরে কথা বলবো। কখনোই আমি এমন কোনো কথা বলবো না যেটা আমার দলের ক্ষতি হবে কিংবা মানুষের জনসমক্ষে সেটা প্রভাব পড়বে। আজ বহু মানুষ বহু কিছু করে নিয়েছে, তারপরে দলকে বলছে অনেক বড় বড় কথা। আমি বলি, এত যদি বোধোদয় হয়, এত যদি চিন্তা আপনাদের, এত যদি আগে আপনারা কেন প্রতিবাদ করেননি ঠিক নির্বাচনের সময়? আমি বলি, এই কাজ কখনো আপনাদের সফল হবে না। বিস্তারিত বক্তব্যে আমি যাব না, শুধু কয়েকটা কথা বলবার জন্যে আমি এখানে আছি। এখানে কৃষ্ণাদিও এসছেন, আমাদের বহু কোঅর্ডিনেটর, এখানে মিনুদি আছেন, অনিতা আছে, চামেলি আছে, আমাদের তুলসী সিনহা আছে, নির্মল আছে, আমাদের রিঙ্কু মাইতি আছে, আমাদের টিঙ্কু আছে, কোঅর্ডিনেটর আমাদের অনেকেই আছে। আর কে কে আছে? সুধীর শাহ আছে, অরূপ হাজরা আছে, এরা আছে। পার্টিরও নেতৃত্ব যারা দেয় তারা বহু লোক আমাদের মধ্যে উপস্থিত হয়েছে।
ওইদিকে নিতাই আছে, কৃষ্ণ আছে, কেষ্ট আছে, সবাই কালী আছে, সব দেখছি এবং অনেকে আছে। বহু মানুষ আমাদের যারা প্রতিনিয়ত মিটিং মিছিল করে, এবং সত্যি আমি বলছি সমস্ত কর্মীরা আমাদের এইখানকার সম্পদ আমি মনে করি আমার দলের কর্মীরা খুব সম্পদ। যদি এক্ষুনি বলি একটা মিছিল করতে হবে, এক্ষুনি তারা অর্গানাইজ করতে পারে, এত তাদের ক্যাপাসিটি আছে। আমরা কতগুলো জিনিস আমরা করব, তার আগে আমি কতগুলো জিনিস বলবো। যেমন আমাদের মিছিল কতগুলো, যেমন ওরা বলছিল কালকে অমিত শাহ কোথাও বলেছেন ওদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা নাকি দুর্গা পুজো করতে দিই না লোককে, সরস্বতী পুজো করতে দিই না। আমি দুটো কথা শুধু বলে দিই। করোনা পরিস্থিতি যখন হয়েছিল আপনারা সকলেই জানেন, কারণ বহু আছে যারা ক্লাবের বড় বড় কর্মকর্তা, ক্লাবের বহু লোক আছে, আমি তাদেরকে একটু শুধু বলি। লেক টাউন আছে, আমাদের পাদিপুকুর আছে, দিঘির পাড় আছে, শ্রীভূমি আছে, গোলাঘাটা আছে, দক্ষিণদারি আছে, যেমন গ্রিন পার্ক আছে, তেমনি আবার ওপারে বৈশাখীতে বড় পুজো হয়, লাবণীতে বড় পুজো হয়, এমনিতে বড় পুজো হয়। এই সমস্ত জায়গায় আরও অনেক জায়গায় সল্টলেকে বড় বড় পুজো হয়। সবাই জানেন যে মুখ্যমন্ত্রী এবারে 24 তারিখ, আমার মনে হয় যে ডেটটা 24 তারিখ তিনি মিটিং ডেকেছিলেন। একটা সময় যখন আমরা মনে করেছিলাম যে করোনা পরিস্থিতিতে এবার কীভাবে পুজো হবে, নিউ নর্মালে কীভাবে পুজো হয়, মুখ্যমন্ত্রী সব ক্লাবগুলোকে ডেকে একটা গাইডলাইন করে দিয়েছিলেন, পুজো বাংলায় হবে কিন্তু কতগুলো নিয়মকানুন মেনে হবে। এবং উনি বুঝেছিলেন যে ক্লাব কর্মকর্তা এবং ছোট ছোট যারা পুজো করে তাদের এবারে ফান্ডিংও অবস্থা খুব খারাপ আছে, চাঁদা ফাদা উঠবে না, প্রত্যেকটা ক্লাবগুলোকে 50,000 টাকা করে ব্যবস্থা করে দিচ্ছে। আর ওনারা বলছে কত মিথ্যে কথা, একটা ওই গ্লোবালসের একটা থিওরি আছে, বারবার একটা মিথ্যে কথা বলতে বলতে মানুষকে মিথ্যে প্রমাণিত করবে। তাই আমি বলি আজকে প্রত্যেকটা ক্লাব 50,000 টাকার পেজ, টাকাটা বড় কথা না, কিন্তু ওই সময় মানুষের পাশে দাঁড়িয়ে থেকে যে মানুষকে সাহস দেওয়ার কথা, সেটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে সরস্বতী পুজো হয় না। আমরা কি বাড়িতে সরস্বতী পুজো হয় না, ক্লাবে সরস্বতী পুজো হয় না? আমাদের ক্লাব, আমি যে ক্লাবে থাকি, দুপুরবেলা তো আমরা বন্ধু বান্ধব সবাই মিলে আজ প্রায় 25 বছর 30 বছর ধরে একই দিনে এক সময় আমরা খাওয়া দাওয়া করি সবাই মিলে। এইসব মিথ্যে কথা দিনের পর দিন বলে নিজেদের বড় হিন্দু প্রমাণ করছে। আমি বলি আমরা কি হিন্দু না? এখানে যারা বসে আছে আমরা কি হিন্দু না? একটা ওনারাই হিন্দু যারা বলে দুর্গার কোনো পরিচয় নেই। কত বড় আহম্মক হলে বলছে দুর্গার নাকি কোনো পরিচয় নেই, দুর্গার নাকি কেউ না। আরে বোকা রামচন্দ্র দুর্গা পুজোকে, দুর্গা মাকে পুজো করেছিল, ওরা জানে এসব কথা? এইসব লোক আজকে বিভিন্ন সময় তারা টিভিতে আবার বড় বড় করে কথা বলছে। যারা দুর্গাকে নিয়ে ছেলে খেলা করছে, যারা কালী মাতাকে নিয়ে যারা ছেলে খেলা করছে, আমি বলি তাদের বিপর্যয় অবশ্যম্ভাবী। এই বিষয়ে কোথাও কোনো ভাববেন না, এটা ওদের বিপর্যয় হবে। তার কারণ ওরা জানে বাংলায় ওদের কোনো জায়গা হবে না। লোকসভায় হয়তো কিছু সিট এদিক ওদিক ওরা বেশি পেয়েছে, কিন্তু বিধানসভার লোকসভা দুটো নির্বাচন, আলাদা নির্বাচন, এক একটা পার্সপেক্টে এক একটা নির্বাচন হয়। লোকসভা যেমন একটা পার্সপেক্টে হয়, বিধানসভা একটা পার্সপেক্টে নির্বাচন হয়, আবার পৌরসভাও আর একটা পার্সপেক্টে নির্বাচন। প্রত্যেকটা নির্বাচন কিন্তু একই রকম না, এটা কখনো মনে করবেন। তাই বলি এই নির্বাচন যতই ওরা লাফালাফি করুক, আমাদের সরকার হবে হবে হবে। আর মমতা ব্যানার্জি আবার তৃতীয়বারের জন্য সরকার করবে। শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা আপনারা রাখবেন, শুধু কদিনের সময়ের অপেক্ষা দেখবেন, তৃতীয়বারের জন্য দিদি আবার আসবে। এটা ওরাও জানে খুব ভালো করে। আজকে কিছু কিছু জায়গায় একটু সুর নরম করেছে, আবার অন্য কথা বলছে। তার কারণ ভাড়াটে সেনা দিয়ে যুদ্ধ জয় করা যায় না। এই দলের সেনাপতি মমতা ব্যানার্জি, তিনি যে নির্দেশ দেবেন, আমরা সবাই এখানে যারা আছি, আপনারা যেমন কর্মী, আমিও দলের একজন কর্মী, অক্ষরে অক্ষরে আমরা সেই দল আমরা পালন করি। সবাইকে আমি বলছি, কি সবাই আমরা পারবো তো? আরে জোরে কি সবাই আমরা পারবো তো? সবাই আমরা একসাথে লড়বো তো? এটা মনে রাখবেন, এই জোশটা রাখবেন। নিশ্চয়ই
লড়াইটাকেও একটা রাজনৈতিক খেলা বলে। রাজনৈতিক মঞ্চেই আমরা দেখাবো, বুঝাবো যে মানুষের কাজ আমরা করেছি কিনা। আর আমরা বলবো তো এত ডেভেলপমেন্ট। আজকে বলুন দুয়ারে সরকার, ওরা বলেছিল দুয়ারে সরকারটা নাকি মমতা ব্যানার্জি ভাওতা। আমি 10টা রেফারেন্স দিয়ে দিতে পারি এক্ষুনি, 10টা গুনে গুনে। কালকে আমার পেনশনও চালু হয়ে গেছে। কালকে আমাদের অফিসে 3টে কেস আমি দুয়ারে সরকারে করেছি। দক্ষিণদারির বাচ্চারা নাম কি, একটা বাচ্চা মেয়েকে দক্ষিণদারি থেকে পাঠিয়ে 6.5 লক্ষ টাকা ওর দরকার। 5 লক্ষ টাকা দুয়ারে সরকার থেকে আমরা করে দিয়েছি। 1.5 লাখ টাকা আমরা হসপিটালকে বলেছি, ওই মেয়েটার জন্য আমরা 1.5 লাখ টাকা জোগাড় করে দেবো। এমনি 10টা কেস আমরা করেছি। কালকে আর একটা বাচ্চা এসেছিল, যে বাচ্চাটা 36 নম্বর ওয়ার্ড থেকে ব্রেন টিউমার, ওইটারও দায়িত্ব আমরা নিয়েছি, বলেছি করে দেবো। বড় বড় কথা। দুয়ারে সরকারে নাকি সাহায্য পাওয়া যাচ্ছে না, ব্রাহ্মণরা 1000 টাকা করে পাচ্ছে। 60 বছরের ওপরে যারা আছেন তারা 1000 টাকা করে পাচ্ছে। বার্ধক্য ভাতা তারা পাচ্ছেন। রূপশ্রীতে 2 দিনের নোটিশে সরস্বতী পুজোর দিন একটা দক্ষিণদারির মেয়ে বিয়ে হয়েছে, 25,000 টাকা। কিনা জ্যোতি দাস, 25,000 টাকা তাদের ফ্যামিলিতে। কি আনন্দ তাদের ফ্যামিলিতে। তারা মমতা ব্যানার্জিকে ভোট দেবে না। ওই অমিত শাহ একবার করে হেলিকপ্টার করে আসবে, কি প্রধানমন্ত্রী একবার করে হেলিকপ্টার করে এসে হাত তেড়ে যাবে। সারা দেশে কৃষকদের ওপর অত্যাচার হচ্ছে, কৃষকদের এমন অত্যাচার হচ্ছে, কৃষকরা মারা যাচ্ছে। আর বলছে পাঞ্জাবে কালকে পৌরসভা নির্বাচন ছিল, গোয়ারা হেরে গেছে, সাফ হয়ে গেছে। তাই বলছি যেখানে নির্বাচন হবে বিজেপি সেখানে হারবে। এটা আমি বলে রাখছি। আমরা গরিব হতে পারি, আমরা লড়াই করতে পারি, তার কারণ আমরা মনে করি বাংলার মাটি অত সহজ না। বাংলার মাটি দুর্জয় ঘাটি। এই মাটিতে বাংলা বিরোধী চক্রান্ত রুখবো, যে কোনো মূল্যে রুখছি। গরিব মানুষের বন্ধু মানে হচ্ছে মমতা ব্যানার্জি, এটা মনে রাখবেন। যে কোনো মানুষ যদি কোথাও বিপদে পড়ে যায়, দিদির কানে যদি যায় কিংবা দিদির কোনো লোকের কানে যায়, সেটা যদি জানতে পারে সেই লোকটাকে সাহায্য করতে। আজকে কন্যাশ্রীতে মেয়েরা লেখাপড়া করছে, আজকে সবুজ সাথী সাইকেল পাচ্ছে বাচ্চা ছেলেমেয়েরা। আজকে বিভিন্ন প্রকল্পে, এই সরকারের যে প্রকল্প আছে সেই প্রকল্পে কোনো না কোনো মানুষ বেনিফিট হচ্ছে বিভিন্ন জায়গায়। গাত্র জ্বালা ওই জায়গাটায়। রাজ্যের 10 কোটি মানুষের স্বাস্থ্য পরিষেবাটা মমতা ব্যানার্জি করে দিয়েছে। ওরা পারেনি, ওরা লবডঙ্কা হয়েছে, সেই জন্য ওদের গাত্র জ্বালা হচ্ছে। ওরা গাত্র জ্বালা করে কিছু হবে না। দিদি আছে, দিদি থাকবে। তার কারণ আপনারা আমাদের এই বিধানসভায় বলুন না কত কাজ হচ্ছে। মানুষ যখন এয়ারপোর্ট থেকে ভিআইপি রোড দিয়ে আসে, লোকে বলে পুরো একদম জায়গাটার ল্যান্ডস্কেপিং চেঞ্জ হয়ে গেছে। আজকে জানলে খুশি হবেন, একটা বড় ফ্লাইওভার আজকে স্যাংশন করে দিয়েছে এই বাজেটে। সেই ফ্লাইওভারটা উল্টোডাঙ্গা থেকে দমদম পার্ক অব্দি একটা খুব বড় ফ্লাইওভার। শহরে অনেকগুলো ফ্লাইওভারের মধ্যে একটা ফ্লাইওভার দিদিকে বলেছিলাম, এখানে খুব যানজট হয় এয়ারপোর্টে যাওয়ার জন্য। একটা যদি এত গাড়ি ঘোড়া বেড়ে গেছে, সঙ্গে সঙ্গে একটা ফ্লাইওভার দিয়ে দিয়েছে। ওইটা ভালো, সবচেয়ে কম বাজেটে আমাদের বাংলাকে দিয়েছে দিল্লি তো কিছুই করে না। দিল্লির কথা কি বলো, দিল্লি তো আমাদের টাকাই দেয় না। দিল্লি তো আমাদের টাকা দেয় না। আমাদের স্টেট বাজেট থেকে আমাদের এখানে একটা জল প্রকল্প হচ্ছে 10টা ওয়ার্ডের জন্য 284 কোটি টাকা জল প্রকল্প দক্ষিণ দমদমে 10টা ওয়ার্ডের জন্য হচ্ছে। প্রত্যেকটা মানুষ যাতে সার্ফেস ওয়াটার পায়। পুজোর আগে বিধাননগরে জল চালু হয়েছে, আপনারা সবাই জানেন। এখনও বলছি বেশিরভাগ জায়গায় জল পেয়ে গেছে, সারফেস ওয়াটার মানুষ পেয়ে গেছে। সরকার সেখানে 100 কত কোটি টাকা খরচা করেছে, আজকে সরকার করছে। বিধাননগরে ফার্স্ট ডিপিআরে প্রচুর রাস্তাঘাট হয়েছে, পার্ক হয়েছে ভালো ভালো। সেকেন্ড ডিপিআরেরও কিছু কাজ কিছুদিনের মধ্যে শুরু হবে। লাইটের টাকা আজকে পেয়ে গেছে বিধাননগর, কিছুদিনের মধ্যে এলইডি লাইট জ্বলে যাবে। এটা সুদীপ ওখানে আছে, লাইট জ্বলে যাবে। আমি নিজেও ফিনান্স সেক্রেটারিকে 3 দিন ধরে বলছি এটা ছেড়ে দিন,
যে লাইটটা হলে পুরো এলইডি। সাউথ দমদমেরও এলইডি স্কিম ফিনান্সে চলে গেছে। সবই হচ্ছে, রাস্তা হচ্ছে ভালো, আলো হচ্ছে, ড্রেন হচ্ছে, মানুষের মাথার ছাদ। দিদি বলেছে যে যেখানে সরকারি জায়গায় আছে সেই সরকারি জায়গায় মাথার ছাদের জন্যে তাদের দলিল তৈরি করে দেবে। অলরেডি দলিল দক্ষিণদারিতে 40 বছরের সমস্যা পেয়েছে, লালকুটি পেয়েছে, প্রগতিপল্লী পেয়েছে, কিরে হাত তোল পেয়েছে তো। ওই আরও যেগুলো বস্তি আছে দত্তাবাদ থেকে শুরু করে যা আছে, দিদি বলেছে সরকারি জায়গায় যারা আছে সকলকে কাগজ তৈরি করে দেবে, কোনো মানুষকে উচ্ছেদ করা যাবে না। দত্তাবাদে দুটো বড় বড় টাওয়ার বানিয়ে দিয়েছি, আপনারা জানেন। সেই টাওয়ারে রেলটা যখন সম্প্রসারণ হয়েছিল তখন তাদেরকে এখানে এসছে, আমি দেখছিলাম, কি নাম হয় আমাদের দত্তাবাদের, দিলীপ বর এসেছিল দেখছিলাম। ওদের বলেছিলাম তোমাদের প্রত্যেকে যারা এখানে থাকো প্রত্যেকের ফ্ল্যাট তোমরা পাবে, প্রত্যেকটা মানুষের ফ্ল্যাট দিয়ে দেওয়া হয়েছে। এখন ওদেরকে আজকেই একটু আগে আমি ফিনান্স সেক্রেটারি এবং ফিরাদ হাকিমের সঙ্গে কথা হলো, ওদের ওই স্ট্যাম্প ডিউটিটাকে যাতে অফ করে দেওয়া যায়, ওদের দলিলটা আমরা তৈরি করে দিচ্ছি খুব তাড়াতাড়ি। তা আমরা যেটা বলি সেটা মানুষকে করি, একটা মানুষও সেখানে। আর দুটো দেখবেন টাওয়ার, এত সুন্দর টাওয়ার আছে, দুটো টাওয়ার, সেই জমিটা সরকারি দিয়েছে। তা সরকার তো করেছে, আর কেউ কিছু করবে না, শুধু বড় বড় লম্বা চওড়া কথা, আর মানুষকে ভিড়ে। আর নির্বাচন এলেই দেখবেন ওদের হেলিকপ্টার এখানে বেশি করে আসা যায়। যত নির্বাচন আসবে দেখবেন ওপর দিয়ে হেলিকপ্টার চলছে। তাই আমি বলি সবাইকে আমাদের একত্রিত থাকতে হবে। গতকাল একটা মিটিং ছিল, 5 জনকে পাঠাতে বলেছিল যারা বিশেষ করে এই কাজগুলো অফিসিয়ালি করে। আমাদের অফিস থেকে নিতাইকে পাঠানো হয়েছিল, আরও 2-4 জনকে পাঠানো হয়েছিল। সেইখানে আপনারা জানেন, আপনারা এখন আগে জেনে নিন, আমাদের বুথ আগে ছিল 278টা বুথ ছিল, এখন বুথ কিন্তু বেড়ে গেছে। মূল পার্ট হয়েছে 279টা বুথ হয়েছে, আর তার সঙ্গে অক্সিলারি পার্ট 54 হয়েছে। মানে বুথগুলো যেটা 1050-এর ওপর যেখানে ভোট আছে, সেই ভোটগুলোতে 54টা বুথ আমাদের বেড়েছে, 54 বুথ। তার 54 বুথ বাড়লে আমাদের 333টা বুথ আছে এখন। এই 333টায় আমাদের পোলিং এজেন্ট এবং একজন করে রিলিভার, মানে 666টা। এটা আমাদের লাগবে। আমি বলবো সবাইকে, আমাদের যারা আপনারা নাম দিয়েছিলেন সেই নামগুলো নিতাইকে বলেছি একটু আমার অফিস থেকে ফলো আপ করবে, তাদের সঙ্গে কথা বলে নেবে। আর যদি যেখানে যেখানে নতুন বুথ বেড়েছে সেখানে আমাদের 5টা করে পার্টির নাম দিয়েছিলেন, যেগুলো তার মধ্যে থেকে যদি তারা হতে চায় সেটা দেখে নেবেন, লোকাল নেতৃত্বের সঙ্গে কথা বলে। এটা নিতাইকে আমি বলে দিয়েছি, লোকাল নেতৃত্ব সবাই মিলে বসে এই কাজটা করবে। যারা এজেন্ট হবে তাদের জন্য নির্দেশ আছে, তাদেরকে কিন্তু ইলেকশনের ওই সকাল থেকে 5:30 থেকে ঢুকে শেষ অবধি থাকতে হবে। এটা কালকে সুব্রত বক্সি মিটিংয়ে বলেছেন, আপনাদের পার্টির প্রেসিডেন্ট, আপনাদের বলে রাখবো, তিনি বলেছেন যারা ঢুকবেন তাদেরকে বেশিরভাগ সময়টাই তারা যাতে থাকতে পারে সেই ব্যবস্থা করবেন। রিলিভার তো নিশ্চয়ই থাকবে, যদি নিশ্চয়ই কেউ শারীরিক অসুস্থতা হয়, কিন্তু যারা ঢুকবেন তাদের এই মানসিকতা নিয়ে থাকতে হবে, পুরোটাই করে আসতে হবে। মক পোল এবং ভিভিপ্যাট ভালো করে চেক করতে হবে, এজেন্টকে একাধিকবার দেখতে হবে ভিভিপ্যাট থেকে পেপার বার হচ্ছে কিনা, এগুলো দেখে নেবেন যারা এই টেকনিক্যাল কাজগুলো করেন। এরপর তো ট্রেনিং আছে, আমরা ট্রেনিং করব। কালকে 5 জন গিয়ে কিছু ট্রেনিং নিয়ে এসছেন, আবার ট্রেনিং আমরা করব। যারা প্রথম এবং দ্বিতীয় র্যান্ডামাইজেশনে অংশগ্রহণ করবে তারা যেন ভালো করে মেশিন নম্বর লেখে এবং মেশিন র্যান্ডামাইজেশনের সময় 1000 ভোট পোল করবেন। আপনার যদি ওখানে 1000টা ভোট থেকে থাকে, ওই 1000টা ভোট মক পোলে আপনারা অংশগ্রহণ করবেন। ওই তাড়াতাড়ি আমি 2-10টা মেরে চলে এলাম, যারা যাবে ওই 1000টা মেশিনটা দেখে নেবেন। এদের তো কারসাজি তো সবসময় থাকে, সবসময় বিজেপির একটা কারসাজি সবসময় চলে, আর কারসাজিতে এরা মাস্টার। বিহারে দেখলেন না কেমন কারসাজি করেছে এরা ওই সব কখনো স্লোপ করে দেয়, এদের অনেক হাত আছে, এদের ক্ষমতা অনেক বড়। সেই জন্য বলবো কোনো অংশেই যারা যাবেন তারা এইটাই মনে নিয়ে যাবেন যে আমরা যারা যাচ্ছি, আমরা যখন একটা লড়াই নেমেছি সেটা রাজনৈতিক লড়াই, পুরো পলিটিক্যাল ব্যাটল যখন আমরা করছি সেটাকে কিন্তু যারা যাবেন তারা কিন্তু এই 1000টা
যদি 1000টা আপনার ওখানে থাকে, পোলিংয়ের সুযোগ থাকে, প্রত্যেকটা 1000টাই করে আসবেন আপনারা। আর দ্বিতীয় র্যান্ডমাইজেশনের সময় ভোট প্রচারে প্রার্থীর নামের নিচে সৌজন্য কোনো পাও, ওইটা বলছে দ্বিতীয় র্যান্ডমাইজেশনের সময় যখন প্রার্থীর নাম বা ইভিএম মেশিন লেখা হবে তখন যেন দেখে না হয়, অন্য বোতামগুলো যেগুলো থাকে সেগুলো যেন বন্ধ করা হয়। এইটা একটা। ভোট প্রচারে প্রার্থীর নাম সাথে নিজের কোনো নাম কোথাও লিখবেন না, দলের নাম লিখবেন। যেমন তৃণমূল কংগ্রেস লিখতে পারেন, খরচা কেন প্রার্থীর নামে চলে যায়, দল বলে দিয়েছে যদি কোথাও কোনো দেওয়াল লিখন হয় সৌজন্যে কিন্তু দলের নামটা লিখবেন। 116 বিধাননগর বিধানসভা তৃণমূল কংগ্রেস যুবক লিখতে পারেন, মহিলা লিখতে পারেন, ছাত্র লিখতে পারেন, সংগঠনের নাম আপনারা লিখবেন। এইটা কিন্তু বারবার বলছি। আর কাল থেকে আমি বলবো, কিংবা আজ থেকেও আপনারা পারেন, দেওয়াল আপনারা মার্কিং করবেন। আপনাদের যা দেওয়াল আছে আজ থেকে আপনারা শুরু করে দেবেন। আমাদের দেওয়াল যা আছে মার্কিং করবেন। আর সরকারি দেওয়ালে তো আপনারা জানেন লেখা যায় না, সরকারি আর যে বাড়ির দেওয়াল নেবেন, আজকে কি কাগজ এনেছি বলেছিলাম, আমারটা মুছে দিয়েছি কালকে। সরকারি দেওয়ালে কেউই লিখবে না, আমরাও লিখবো না, যেমন ওরাও লিখতে, যদি এমনি কোথাও লিখে থাকে সেটা প্রশাসনকে জানাতে হবে। আর একটা কথা আমি বলে দেবো, কাল থেকে আমরা প্রোফর্মাটা পাঠিয়ে দেবো। যাদের বাড়ি দেওয়াল নেবে তাদের থেকে অনুমতিটা নিয়ে নেবেন আপনারা, কিংবা যার বাড়িতে হোর্ডিং লাগাবেন অনুমতিটা সবাই নিয়ে নেবেন। আমরা একটা প্রোফর্মা তৈরি করে পাঠিয়ে দেবো, আপনারা সেটাকে অনুমতি করে নেবেন। আমি নিতাইকে বলবো কালকের মধ্যে এটা কিন্তু পৌঁছে দেবে। আমি বলেছিলাম আজকে মিটিংয়ে দিয়ে দেওয়া হবে। আমারটা তো মহিলা বুথ হয়ে গেছে। আর একটা কথা আমি বলবো, আমরা ডিজেলের দাম, পেট্রোলের দাম, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ আমরা মিছিল করব। প্রথম মিছিলটা আমরা এপারে করছি রোববার দিন, কিন্তু আমি বলবো মিছিলে সবাই যদি অংশগ্রহণ করতে পারেন সবাই করুন, এপার ওপার মিলিয়েই করুন। আমরা বেশি বড় রুট এখন করছি না, ছোট রুট করছি। অনেকগুলো মিছিল আমরা করব, পরপর করব, সিরিজ অফ মিছিল করব। দল বলেছে মিছিল করতে হবে, সেই জন্য আমরা বলছি আমাদের প্রথম মিছিলটা আমরা দিঘির পাড় থেকে শুরু করে বাঙুরে আমরা শেষ করব। দিঘির পাড় থেকে শুরু করে বাঙুরে প্রথম মিছিলটা আমরা করব 21 তারিখ বিকেল 4টের সময়। 21 তারিখ সেদিন ছুটির দিন এবং ভাষা দিবসও আছে। বিকেলবেলা 4টের সময় আমরা মিছিলটা করব। সবাইকে বলবো এই মিছিলে অংশগ্রহণ করার কথা। এটা 116 পক্ষ থেকেই হবে। সবাইকে আমরা এই মিছিলটা বলবো অংশগ্রহণ করার কথা। কেষ্ট তোদের ওখান থেকে, কেষ্ট কোথায়, 32 থেকে শুরু করব আর শেষ করব বাঙুরে। দীপকদা বললাম বাঙুরে শেষ করব, সবাইকে বলছি বাঙুরের যারা আছেন বাঙুরে শেষ করবো। কিন্তু এই মিছিলে সবাই আমরা পা মেলাবো, আমিও থাকবো। পরের মিছিলটা আমরা বিধাননগরে করব। বিধাননগরে আমরা ওই ঠিক মুখ থেকে, যেখান থেকে আমরা আমাদের পার্টি অফিসটা আছে ওখান থেকে আমরা ডবলে থেকে আমরা বৈশাখী অবধি যাবো প্রথম মিছিল। তারপরে আমরা অনেকগুলো রুট অন্য কাগজগুলো দেয় যেগুলো করছিলাম দুপুরবেলা, যেগুলো করছিলাম যেমন আমি এপারেরগুলো বলি, ডেটগুলো আমি, আচ্ছা ওই ডেটটা এইটা বললাম যেমন 21, ওই মিছিলটা আমরা করব। বাইশে হয়েছে, কিন্তু 22 আমার ক্যাবিনেট আছে। 23 তারিখে আমি বলছি, 23 তারিখে সল্টলেকের মিছিলটা আমরা করি একদম বিকেল 4টে, একই টাইম 4টে থেকে আমরা বৈশাখীতে গিয়ে শেষ করব। আমি অনিতার রেবেকা দুজনকেই বলবো একসাথে মিলে তোমরা ওইখানে বৈশাখীতে বসে ঠিক করবে। নিতাইকে আমি পাঠাবো, মঞ্চ মাইক ওখানে বাঁধা হবে, শেষে একটা মিটিং ওখানে করব। আর এখানে রাজেশ মোনার শরীরটা খারাপ, ও হসপিটালে গেছিলো, তাই একটু দেখে নিবি। আর আমাদের 39 আর 38 সবাইকেই বলবো, ওটা 39-এর মধ্যে পড়ে, ওখানেও একটা শুরুতে একটা ডায়াস মতো করতে ছোট্ট, ওখান থেকে মিছিলটা এখানেও দিঘির পাড়টা দেখে নিবি। ওদিকে শেষ করবো বাঙুরের সুপার মার্কেটও দেখে নেব। এই দুটো মিছিল আপাতত আমরা করছি। বাদবাকি মিছিলগুলো আমরা যেখানে যেখানে করব, এপারে যেমন দক্ষিণদারি 27 নম্বর রেলগেট থেকে ওই ইউ টার্নটা ঘুরে আমরা ঘড়ির মোড় অবধি একটা মিছিল আমরা করব। ওইটা আমি নিতাইকে বলি, নিতাই দক্ষিণদারি 27 নম্বর রেলগেট থেকে না করে দক্ষিণদারির 17 নম্বর মাঠ থেকে, টিঙ্কু কোথায়, 17 নম্বর মাঠ থেকে আমরা শুরু করে ইউ টার্নটা করে, কারণ ইউ টার্নটা আমাদের মিছিল হয় না, নতুন পাড়াটা ঘুরে আমরা ঘড়ির মোড় অবধি করবো।
আবার একটা মিছিল ঘড়ির মোড় থেকে বেরিয়ে, রিঙ্কুকে বললাম ওইটা দক্ষিণদারিটা, ডেটটা আমি কালকে জানিয়ে দেবো, কেন বসবো রাত্রিবেলা বসে। আর একটা মিছিল আমরা করব লেকটাউন ঘড়ির মোড় থেকে বেরিয়ে এসকে দেব রোড হয়ে কালী কোথায় 31 এদিকে 30-31 করে কালিন্দিতে গিয়ে শেষ করব। কালিন্দি যারা আছে সবাইকে বলে রাখছি ওখানে গিয়ে শেষ করব। এই ডেটগুলো আমি পরে দিচ্ছি। দমদম পোস্ট অফিস থেকে বেরিয়ে চীনা মন্দিরের ভেতর থেকে গিয়ে প্রগতিপল্লীতে একটা রাজা শেষ করব। এটা দমদম পার্কে সবাইকে বলে রাখলাম যারা আছেন। বিশ্বজিৎ আসেনি মনে ওকে ডিএম অফিসে একটা কাজে পাঠিয়েছে, ও আসছিল, ওকে একটা পাঠিয়েছে একটা কাজ। আর এই গেল। আর সল্টলেকে আমি বলছি একটা মিছিল আমাদের যেটা হয় আমাদের কলেজ থেকে সিটি সেন্টার থেকে যেটা শুরু করি ওইটা কি আমাদের শেষ করব হচ্ছে করুণামূর্তি। আর একটা সল্টলেকের এই জায়গাটা আমাদের মিছিলটা হয় না, বৈশাখী থেকে ALBL ওই দিকে একটা মিছিল আমাদের করতে হবে, এটা আমরা করব। আর দত্তাবাদে বিশেষ করে মেন রোডে ঘুরে লাভ নেই, দত্তাবাদের ভেতরটা আমরা ওইটা রুটটা বসে করে নেব। দত্তাবাদে মিছিল হবে আর এতেও মিছিল হবে, রাজেশের ওয়ার্ডে 39 মিটিং হবে। আর আমি মিনুদির সঙ্গে কথা বলে নিচ্ছি 37 ওইদিকে 34 ওইগুলো নিয়ে, এর আগেবার আমরা মিছিল করেছি তোমার ওয়ার্ড সবটা মিলিয়ে 33 সব মিলিয়ে একটা মিছিল ওইদিকে হবে। ওই রুটটা আমরা করতে পারিনি, ওটা আমি কালকে বসে করে নেবো, জানিয়ে দেবো কবে মিছিল হবে। আর একটা সুকান্তনগর 35 নম্বর ওয়ার্ড 28 নম্বর ওয়ার্ড ওইদিকে বিশেষ করে নয়াপট্টি মহিষবাতান পোলেনেট ওই সমস্ত নিয়ে একটা মিছিল। আর একটা মিছিল 36 নম্বর ওয়ার্ডে, আপনারা জানেন যে প্রবীর মনাসর প্রবীর এসছে আছে না, হ্যাঁ প্রবীর আছে। 36 আমরা রুটটা করে নেব, কেন 36 মনে হয় একটা মিছিলে পুরোটা কভার করা যায়। আমরা মনে হয় যদি ভিআইপি রোডের চিংড়িঘাটা থেকে শুরু করি ওই একদম ওই শেষ মাথা হচ্ছে ওই পলিপাড়া অবধি মিছিল যাবে, আমরা 6 নবীতে অবধি কিংবা খাসমহল অবধি নিয়ে যেতে পারি। খাসমহল অবধি হ্যাঁ যেতে না পারার কি আছে, ক কিলোমিটার আছে? 3 কিলোমিটার আছে, দেখে নেবো ওইটা বসে, নাহলে দুভাগে করবো। আর তোমাদের ওখানে লাইটটা করে দেওয়ার ব্যবস্থা হয়েছে, একটা অংশ মনে হয় জ্বালিয়েও দিয়েছে, একটা অংশ জ্বালিয়ে দিয়েছে পাড়া সমাধানে। আমি বলছিলাম দেখুন পাড়া সমাধানে 7 দিনের মধ্যে আমরা কাজ করে দিয়েছি। আর সোশ্যাল মিডিয়া সবাইকে বলবো একটু অ্যাক্টিভ হওয়ার জন্য। কি বলছিলি এমন কি বলছিলি? সোশ্যাল মিডিয়া পরে মিটিং ডাকা হবে একটা করে ওয়ার্ড ভিত্তিক মিটিং। আমি একটু আমনকেও এনগেজ করেছি সোশ্যাল মিডিয়াতে, যে সোশ্যাল মিডিয়াতে আমাদের যে একটু ওয়ার্ড ভিত্তিক যে লিঙ্কগুলো পাঠাচ্ছি একটু সবাই যেন একটু মানে একটু যেন সবাই যেন ফলো আপ করে। সোশ্যাল মিডিয়া নিয়ে একটা মিটিং আমি থাকবো, আমি সবাইকে ডেকে নেবো, আপনারাও একটু নাম টাম দিয়ে দেবেন যে আপনাদের ওয়ার্ডে কারা সোশ্যাল মিডিয়াতে কারা বেশি একটু স্ট্রং আছেন, যারা অ্যাক্টিভ আছে যারা, তাদেরকে একটু বলবো এইটা নিয়ে আমি একটু বসবো। আর সুপ্রিয়রা আছে ওখানে, আমাদের মনে হয় ওই মিছিলটা যেদিন কভার হবে সেদিন তো তোমাদেরও কভার হয়ে যাচ্ছে, এই 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 সবই কভার। এই মোটামুটি আমাদের বক্তব্য। আমাদের এখন দুটো মিছিল, যে দুটো দিন ঠিক হলো, এই দুটো মিছিলকে কিন্তু আমাদের নিতাই আমি দেখে নিবি, ফলো আপ করে নিবি। আর এখানকার যারা আছে এপার ওপার সবাইকেই বলছি, সবাই যদি সব মিছিলে যেতে চান কোনো আপত্তি নেই। 116 বিধাননগরের লোককে নিয়েই করবো, বাইরের লোক আমাদের দরকার নেই। 116 বিধাননগরকে নিয়ে করবো, আমরা যা করবো 116কে নিয়েই করবো। এত ছেলেপুলে 116তে আছে, প্রত্যেকটা মানুষকে আমরা আহ্বান করবো আমাদের মিছিলে যাতে অংশগ্রহণ করে। এই মোটামুটি। আর মহিলাদের বলবো, আপনাদের মহিলারা প্রচুর মহিলা আছে, আপনাদেরও ধন্যবাদ, সবাইকেই ধন্যবাদ। আর একটা মনে রাখবেন, আবারও বলছি, এই সরকারটার কথা মনে রাখবেন, এই সরকারে যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি কিন্তু মানুষের প্রতি সদয় আছে। বাংলাকে কখনোই কারোর কাছে হেট হতে আমরা দেবো না, আর বাংলাকে কখনোই আমরা ভাগ হতে দেবো না, আর বাংলাকে এই অধিকারকে কখনোই বাংলাকে গুজরাট বানাতে দেবো না, এটা মনে রাখবেন। কেউ কেউ ওদের নেতা বলছে, ওদের সভাপতি বলছে বাংলাকে নাকি গুজরাট বানাবে।
আরে বাংলার কি এত বাংলার এত কি খারাপ হলো? বাংলাকে গুজরাট বানাতে হবে? গুজরাটে কি আছে? আমার বাংলায় যা আছে, আমার বাংলায় যারা মনীষী আছে, আমরা বাংলায় যা শিল্প আছে, আমার বাংলায় যা কালচার আছে, এই কালচার কোথায় আছে? কোনো স্টেটে এই কালচার নেই। বাংলা সবাইকে সমাধান করতে জানে, বাংলা সবাইকে গ্রহণ করতে জানে। তাই আমি বলি, যারা বলেন তারা মূর্খর মতো কিছু কথা বলে। আমি বলি আমাদের কাজ আমাদের করে যেতে হবে, মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার করতে হবে। আর বিশেষ করে কোঅর্ডিনেটরদের বলি, যারা কোঅর্ডিনেটর আছেন, এটা তাদের উদ্দেশ্যে আমার বলা, একটু এই পিরিয়ডে মানুষের সঙ্গে সবাই একটু যোগাযোগ বাড়া। যদি কোথাও কোনো জায়গায় সমস্যা হয় আপনারা আমাদের বলবেন। আর যেখানে কোঅর্ডিনেটর নেই, যেখানে আমাদের লোকেরা কাজ করছে তাদের বলো খুব ভালো করে কাজ করুন। আপনারা, আমি দায়িত্ব যাদের দিয়েছি তারা ঠিকভাবে তাদের ওয়ার্ডে ঠিকভাবে কাজ করুন। নিজের ওয়ার্ডে যাদের এখানে কোঅর্ডিনেটর নেই, মারা গেছে কিংবা কেউ নেই, চলে গেছে, সেখানে যাদের দায়িত্ব দিয়েছি তাদের বলেছি ভালো করে কাজ করার। সবাই ভালো করে কাজ করুন। আর একটা কথা, যদি কোনো ঘটনা কিছু হয়, কিছু ব্যাপার হয়, আমাদের জানাবেন, আমরা সবসময় প্রস্তুত আছি। এর মধ্যে আপনারা জানেন আমাদের মন্ত্রী জাকির, কিছুদিন আগে আমি মুর্শিদাবাদ বেলডাঙ্গা, জাকির আমার সঙ্গে সারাক্ষণ ছিল। শেষেও যখন গাড়ি ধরছিলাম, জাকির বলে সুইদা, ওর একটা দাবি ছিল জঙ্গিপুরের ব্যাপারে। তা আমি দেখে সেকে আশ্চর্য হয়ে গেলাম, মন্ত্রীদের আক্রমণ। আর বোকার মতো বলছে রেল স্টেশনের মধ্যে, রেল কার মধ্যে? রেল তো সেন্টারের মধ্যে। একটা রেল স্টেশনের মধ্যে একটা বিস্ফোরক রয়েছে, সেটা রেলের দেখার দায়িত্ব না? আরপিএফ আছে, তারা কেন কি দেখছে? তারা একজন মন্ত্রীকে বিস্ফোরকে তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তা আমি বলি, সবাইকে বলি একটু সাবধানে থাকবেন। বিজেপি নানাভাবে নানা কিছু করতে পারে, আমাদের প্রত্যেকটা কর্মী আমাদের কাছে খুব অ্যাসেট। আমি সবাইকে বলবো একটু সাবধানে সবাই থাকবেন। দুমনাম কেউ কিছু বললো, হট করে একটা ফোন করলো কেউ আমার নাম করে কি কার নাম করে, না জেনে কেউ কিছু কখনো ভাববেন না। কেন অনেক সময় অনেকে ফোন করে দেয়, সুজিতদা বলেছে, সুজিতদা বলেছে কে না, সুজিতদা কে বলছে সেটা জেনে নেবেন, যাচাই করে নেবেন। রাত্রে দুম করে কেউ বলবার আগে জেনে নেবেন, কিংবা কখনো কেউ ডাকছে আমার নাম করে, জেনে নেবেন এটা ঠিক কি বেটি, ক্রস চেক সবসময় করে নিতে হয়। এটা সকলদের বললাম, সে মহিলাদেরও বললাম, পুরুষদেরও বললাম, সবাইকে বললাম, এটা ক্রস চেক করে নেবে। এটা আমি মনে করি এটা খুব দরকার আছে। অনেক সময় আমরা অনেক সময় বেরিয়ে যায় একটা কোনো ঘটনা হবে, কিন্তু এই যা ঘটনা করছে এরা চলবে। তার কারণ নির্বাচন যত এগিয়ে আসবে এরা তত হিংস্র হবে। এরা জানে এই নির্বাচনে এরা জিততে পারবে না, এটা এরা বুঝে গেছে। এই নির্বাচনে এরা জিতবে না। আমি আবার বলছি, এই নির্বাচনে এরা কখনো জিততে পারে না, জিতবে না। আমি আর বিস্তারিত বক্তব্যে যাব না। সবাইকে প্রণাম নমস্কার জানিয়ে, কৃষ্ণাদি আমাদের আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের অনুমতি নিয়ে মিটিং এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই মিলে আমরা একসাথে লড়াই করব। এটা স্লোগান হবে, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস শিখিয়েছে বাঁচতে গেলে লড়তে হবে, ডিজেলের দাম বৃদ্ধি হচ্ছে কেন, বিজেপি সরকার জবাব দাও। ডিজেল পেট্রোলের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। ডিজেলের দাম বাড়ছে কেন, মানে বিজেপি সরকার জবাব দাও। পেট্রোলের দাম বাড়ছে কেন, বিজেপি সরকার জবাব দাও। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মামাটির মানুষ জিন্দাবাদ। বাংলার মাটি দূর জায়গাটি, এই মাটিতে বাংলা বিরোধী চক্রান্ত যে কোনো মূল্যে রুখছি, রুখবো। বাংলার মাটি দূর জায়গাটি, এই মাটিতে বাংলা বিরোধী চক্রান্ত যে কোনো মূল্যে রুখছি, রুখবো। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ডিজেলের দাম বাড়ছে কেন, কেন্দ্রীয় সরকার জবাব দাও। পেট্রোলের দাম বাড়ছে কেন, বিজেপি সরকার জবাব দাও। কৃষকদের উপর অত্যাচার হচ্ছে কেন, বিজেপি সরকার জবাব দাও। গ্যাসের দাম বাড়ছে কেন, বিজেপি সরকার জবাব দাও। গ্যাসের দাম বাড়ছে কেন, বিজেপি সরকার জবাব দাও। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বাংলার মাটি দূর জায়গায়, এই মাটিতে বাংলা বিরোধী চক্রান্ত যে কোনো মূল্যে রুখছি, রুখবো। বাংলার মাটি দূর জায়গায়, এই মাটিতে বাংলা বিরোধী চক্রান্ত যে কোনো মূল্যে রুখছি, রুখবো। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, ডিজেলের দাম বাড়ছে কেন, কেন্দ্রীয় সরকার জবাব দাও।
মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস শিখিয়েছে বাঁচতে গেলে লড়তে হবে, ডিজেলের দাম বৃদ্ধি হচ্ছে কেন, বিজেপি সরকার জবাব দাও। ডিজেল পেট্রোলের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। ডিজেলের দাম বাড়ছে কেন, মানে বিজেপি সরকার জবাব দাও। পেট্রোলের দাম বাড়ছে কেন, বিজেপি সরকার জবাব দাও। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মামাটির মানুষ জিন্দাবাদ। বাংলার মাটি দূর জায়গাটি, এই মাটিতে বাংলা বিরোধী চক্রান্ত যে কোনো মূল্যে রুখছি, রুখবো। বাংলার মাটি দূর জায়গাটি, এই মাটিতে বাংলা বিরোধী চক্রান্ত যে কোনো মূল্যে রুখছি, রুখবো। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ডিজেলের দাম বাড়ছে কেন, কেন্দ্রীয় সরকার জবাব দাও। পেট্রোলের দাম বাড়ছে কেন, বিজেপি সরকার জবাব দাও। কৃষকদের উপর অত্যাচার হচ্ছে কেন, বিজেপি সরকার জবাব দাও। গ্যাসের দাম বাড়ছে কেন, বিজেপি সরকার জবাব দাও। গ্যাসের দাম বাড়ছে কেন, বিজেপি সরকার জবাব দাও। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বাংলার মাটি দূর জায়গাটি, এই মাটিতে বাংলা বিরোধী চক্রান্ত যে কোনো মূল্যে রুখছি, রুখবো। বাংলার মাটি দূর জায়গাটি, এই মাটিতে বাংলা বিরোধী চক্রান্ত যে কোনো মূল্যে রুখছি, রুখবো। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, ডিজেলের দাম বাড়ছে কেন, কেন্দ্রীয় সরকার জবাব দাও। পেট্রোলের দাম বাড়ছে কেন, কেন্দ্রের বিজেপি সরকার জবাব দাও। গ্যাসের দাম বাড়ছে কেন, কেন্দ্রের বিজেপি সরকার জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, জয় হিন্দ। একটা বিরাট মিছিল আমাদের এখান থেকে প্রতিদিন থেকে আমরা বাংলা অব্দি আমরা মিছিল করি। এমনি প্রত্যেক দিনই আগামী 7 দিন বিভিন্ন রাস্তায় বিভিন্ন রুটে 23 তারিখে আমরা বিধাননগরে মিছিল করব, আর প্রত্যেক দিন বিভিন্ন পাড়ায় পাড়ায় আমরা এই মিছিল সংগঠিত করব। আমরা এটা বলতে চাই, দিল্লির সরকার মুখে শুধু বড় বড় কথা বলছে, অথচ আমরা দেখছি সাধারণ মানুষ আজকে যেভাবে ডিজেল পেট্রোল থেকে গ্যাসের দাম বাড়ছে, তাদের মানুষের উপর যেভাবে বোঝা চাপাচ্ছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম আমাদের চলছে। সবাই থাকবে একসাথে। যতটা এগিয়েছে আমাদের